গিগ ইমেজ তৈরি করছেন কয়টা? টোটাল কয়টা গিগ দেওয়ার জন্য আপনি এই কাজগুলো করছেন আজকে যেগুলো হোমওয়ার্ক দিছিলাম? আনমিউট করেন রাসেল ভাই। ও, একটাই? আচ্ছা দেখি, দেখেন তো। ও, গিগ আপনি পাবলিশ করে ফেলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সপান্ড করেন গিগটা। রিলোড দেন, এটা সমস্যা না। এ হচ্ছে আমাদের ফাইবারের হোম পেজ। তা আমরা ওয়ার্ডপ্রেস যে ক্যাটাগরিটা আছে, দেখেন আমাদের এখানে টোটাল 7টা ক্যাটাগরি আছে। ফুল ওয়েবসাইট কাস্টমাইজেশন, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন কাস্টমাইজেশন, বাগ ফিক্সিং, পারফরমেন্স অ্যান্ড এসইও, ডব্লিউপি ইনস্টলেশন, ল্যান্ডিং পেজ, ব্যাকআপ, ক্লোনিং অ্যান্ড মাইগ্রেশন, সিকিউরিটি, তারপর হচ্ছে কি আপনার কনসালটেশন। এর মধ্যে প্রথমেই আমরা যে ইয়াটা নিয়ে কাজ করব বলছিলাম যে ডব্লিউপি ইনস্টলেশন যেটা আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, তারপর হচ্ছে বাগ ফিক্সিং, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, ল্যান্ডিং পেজ, এগুলোর পর্যায়ক্রমে আমরা যাব। কেমন? এখন এখানে দেখেন ডব্লিউপি ইনস্টলেশনের উপরে অনেক গিগ আছে, বাগ ফিক্সিংয়ের উপরে অনেক গিগ আছে, কাস্টমাইজেশনের উপরে অনেক গিগ আছে। এগুলো যদি এক একটা আমি আলাদা আলাদা এক্সপান্ড করি, ল্যান্ডিং পেজ, এসইও, এর মধ্যে সবচেয়ে সহজ কিছু কাজ আছে। সবচেয়ে সহজ কাজ হচ্ছে কি আপনার ইনস্টল করা, সেট আপ করা, বাগ ফিক্স করা, হুম, তারপর হচ্ছে গিয়ে আপনার ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করা, এগুলো সহজ। কাস্টমাইজেশনের ক্ষেত্রে যেমন আপনার প্লাগ ইন আছে, তারপর হচ্ছে গিয়ে থিম আছে, এগুলো কাস্টমাইজেশনের কাজ পাওয়া যায় ওয়ার্ডপ্রেসের। কিন্তু সেক্ষেত্রে আপনাদের পিএইচপি জানতে হবে, মাইস্কিউএল ডাটাবেসটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কেমন, জাভা স্ক্রিপ্ট যে কুইরিটা ভালো জানতে হবে কাস্টমাইজেশনের কাজ করতে গেলে, কেমন। আর বাগ ফিক্সিংয়েরটা আমি এই জন্য বললাম সহজ, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের নির্দিষ্ট কিছু বাগ আছে। 40 থেকে 50টা বাগের কথা আমি আপনাদের গত ক্লাসে বলছিলাম। আজকে আমি আপনাদেরকে লিস্ট, আপনাদের মেবি লিস্টও দিয়ে দিছিলাম কিনা আমার খেয়াল নাই, কোনো এক ব্যাচে আমি লিস্ট দিয়ে দিছিলাম। আচ্ছা যাই হোক, এই নির্দিষ্ট কিছু পয়েন্টের উপরে যদি আমরা একটু ফোকাস করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে যদি আমরা এভাবে এখন যেভাবে চলতেছি, যদি 15টা দিন লেগে থাকি, আমি যেভাবে বলি 15টা দিন এভাবে লেগে থাকেন, কাজ করেন, দেখবেন ইনশাআল্লাহ মার্কেট প্লেস থেকে আপনাদের কাজ এসে যাবে। কিন্তু এর আগে আমাদের কিছু কাজ জেনে নিতে হবে। এক নাম্বার হচ্ছে আপনার ডব্লিউপি ইনস্টলেশন অ্যান্ড সেট আপ। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সেট আপ করার জন্য হিউজ পরিমাণ গিগ এখানে আছে। দেখেন, আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস সেট আপ, ডেমো অ্যান্ড কাস্টমাইজ কন্টেন্ট, কেমন। আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন আর ব্লগ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এগুলো হচ্ছে কি আপনার এই ক্যাটাগরির মধ্যে পড়তেছে। কেমন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করবে তার মানে হচ্ছে সে এগুলো সবই সেট আপ করবে। এখন আমাদের মূল কাজ হচ্ছে আগে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেওয়া। আমরা দুইভাবেই দেখব, একটা হচ্ছে আপনার লোকালে কীভাবে সেট আপ দিতে হয় সেটাও দেখব, আরেকটা দেখব হচ্ছে কি আপনার লাইভ সার্ভারে কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে হয়। কেমন? আচ্ছা, ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নিচ্ছি। wordpress.org এই সাইট থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করব। না, এটা তো ফ্রি। এই যে গেট ওয়ার্ডপ্রেস, 5.5.3।
হ্যাঁ, লোকালেও দেখাবো, সার্ভারটাও দেখাবো, দুইটাই আমি দেখাবো। এটা ওয়ার্ডপ্রেস যেহেতু ডাউনলোড হচ্ছে, আমি লোকালটাই আগে দেখাবো। আচ্ছা, আমার লোকাল পিসিতে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আগে আমাকে লোকাল পিসির সার্ভারটা করে নিতে হবে, কনফিগার করে নিতে হবে। আমার এখানে সার্ভার আগেই কনফিগার করা আছে। এর জন্য আপনাকে লোকাল পিসিতে সার্ভার কনফিগার করার জন্য আপনার যে কোনো তিনটা, আমি এখানে তিনটা সফটওয়্যারের কথা বলতেছি, তিনটা মেশিন আর কি, সরি 3 ধরনের সফটওয়্যার। এর মধ্যে একটা হচ্ছে জ্যাম্প, এটাও নিতে পারেন। একটা হচ্ছে ওয়াম, আপনারা যে কেউ চাইলে এটাও আপনার ডাউনলোড করে নিতে পারেন আপনার লোকাল মেশিনে সার্ভার কনফিগার করার জন্য। অথবা কেউ যদি চান লারাগন, এটাও নিতে পারেন। তো আমার পিসিতে জ্যাম্পটা ইনস্টল করা আছে অলরেডি। আপনারা এই যে এখান থেকে জ্যাম্প ডাউনলোডে যান, প্রত্যেকটাতে এগুলো হচ্ছে কি সবগুলো ওপেন সোর্স। কেমন, এগুলো কোনো পেইড ভার্সন না, এগুলো ওপেন সোর্স। আপনারা যে কেউ গুগল থেকে সার্চ করলেই এগুলো পেয়ে যাবেন। ডাউনলোড করে নেন ফ্রিতে, ডাউনলোড করে জাস্ট ইনস্টল করবেন। এগুলো ইনস্টল করার সময় সব সময় মনে রাখবেন, এই যে ওয়াম্প, তারপর যে জ্যাম্প, লারাগন যেটাই ইনস্টল করেন না কেন, এখানে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড যেটা দিবেন সবসময় সেটা মনে রাখতে হবে। অথবা যদি ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা না দেন, তাহলে ইউজার হচ্ছে গিয়ে আপনার লোকাল মেশিনের, লোকাল সার্ভারের ইউজার হবে রুট, আর পাসওয়ার্ড নাল, মানে পাসওয়ার্ড কোনো কিছুই থাকবে না। ইউজার হবে রুট আর পাসওয়ার্ড কিছু থাকবে না। যেহেতু আমি জ্যাম্প যখন ইনস্টল করছি তখন আমি কোনো ধরনের ইউজার নেম পাসওয়ার্ড আমি দিইনি, সেহেতু আমার ইউজার হচ্ছে গিয়ে রুট আর পাসওয়ার্ড নাল। জ্যাম্প ইনস্টল দেওয়ার পরে এখান থেকে সার্চ করেও জ্যাম্প লিখে আপনার এটাকে করতে পারেন, স্টার্ট করতে পারেন। অথবা সি ফোল্ডার, যে ড্রাইভে আপনি জ্যাম্পটাকে ইনস্টল করবেন সেই ড্রাইভের জ্যাম্প ফোল্ডারে গিয়ে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেলের একটা এক্সটেনশন আছে ওইটা থেকে আপনি করতে পারবেন এটাকে, এই যে জ্যাম্প কন্ট্রোল ডট ইএক্সি। আমি আমার স্টার বা ওই উইন্ডো মেনুতে আমি এটা রাখি নাই, এই জন্য এখান থেকে দিতে হচ্ছে আর কি। আমি এখান থেকে এটাকে স্টার্ট করে দিলাম, অ্যাপাচি মাইস্কুয়েল। ওকে, স্টার্ট করার পর আমি যে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করছি এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এই জ্যাম্পের মধ্যে আসবো। জ্যাম্পের মধ্যে একটা ফোল্ডার আছে htdocs নামক যে ফোল্ডারটা আছে এর ভিতরে এনে আমি এটাকে পেস্ট করব। দেখেন htdocs এর মধ্যে এনে আমি এটাকে পেস্ট করলাম। এখন আমি এটাকে এখানে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হয়ে গেছে এই যে এই ফাইলটা। তো এটার ভিতরে ঢুকে এই যে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের নামটাকে আমি রিনেম করে আপনাদের ব্যাচের নাম দিয়ে দিই। আমি ব্যাচের নাম হচ্ছে HSL কুড়িগ্রাম 302, কেমন। এবং এটাকে আমি এখান থেকে কাট করে বের করে ফেলবো। আমি যেই ফোল্ডারটাই, আমি ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা ছিল এটাকে আমি এই নামে রাখছি,
এবং এটাকে আমি অবশ্যই htdocs ফোল্ডারের মধ্যেই রাখতে হবে। আমি ওই ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডার থেকে আমি বের করে ফেলছি, কিন্তু এই যে দেখেন ওটা থেকে আমি কাট করে বের করে ফেলছি, এটা কিন্তু এখন ফাঁকা। এখন আমি এটাকে চাইলে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এখন দেখেন htdocs ফোল্ডারের মধ্যে আমি কিন্তু আমার ওয়ার্ডপ্রেস ফাইলটাকে রেখে দিলাম, HSL কুড়িগ্রাম 302 নামে ফাইলটাকে এখানে রাখলাম। এখন আমি আমার জ্যাম্প ফোল্ডার থেকে, এখান থেকে যদি আমি মাইস্কেল অ্যাডমিন থেকে আপনার লোকাল হোস্টের অ্যাডমিন প্যানেলে যাই, PHP মাই অ্যাডমিন, এই হচ্ছে ডাটাবেজের এই PHP মাই অ্যাডমিনটা হচ্ছে আমাদের ডাটাবেস সার্ভার, লোকাল হোস্টের ডাটাবেস সার্ভার। আর আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য যাব আমি লোকাল হোস্ট, আমার যে ফোল্ডার htdocs এর ভিতরে যে ফোল্ডারটাকে আমি মাত্র রাখলাম ওই ফোল্ডারের নামটা লিখতে হবে। এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, দেন হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আমার ফোল্ডারের নাম। এটা যখনই আমি এন্টার চাপবো আমার কাছ থেকে ওয়ার্ডপ্রেস সেট আপের একটা অপশন এখানে আসবে। এই যে আমার ইনস্টলেশনের অপশনটা চলে আসছে ওয়ার্ডপ্রেসের। এখানে হচ্ছে গিয়ে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয়, প্রথমত ইংলিশ ইউনাইটেড স্টেট, এখান থেকে কন্টিনিউ। দেন আমাকে এখানে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, ইনস্ট্রাকশনগুলো হচ্ছে আমাকে শুরুতেই এটা ইনস্টল করার শুরুতে কি করতে হবে, এই যে বিফোর প্রসিডিং আমাকে এই প্রসিডিউরগুলো ফলো করতে হবে। প্রথমত হচ্ছে আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, দেন ওইটার নাম, তারপর হচ্ছে ডাটাবেজের ইউজার নেম, ডাটাবেজের পাসওয়ার্ড, ডাটাবেজের হোস্ট, তারপর হচ্ছে কি আপনার ডাটাবেজের মধ্যে যে টেবিলগুলো হবে সেই টেবিলের প্রিফিক্স একটা নাম দিতে হবে। তাহলে আমি এক কাজ করি, লেটস গো, সামনের দিকে আগাই। এখানে যে ইনস্ট্রাকশন আছে সে অনুযায়ী আমি এখানে আসি। আমার এই যে PHP মাই অ্যাডমিন যে ডাটাবেস সার্ভারটা আছে এর মধ্যে আসি, আমি লোকাল পিসিতে লোকাল সার্ভার। আমি এখানে এসে নতুন একটা ডাটাবেস ওপেন করি, এই যে নিউতে ক্লিক করলেই নতুন ডাটাবেস ক্রিয়েট হবে। এখানে আমি ডাটাবেসের নাম দিব আপনাদের ব্যাচের নাম, কেমন, ডাটাবেসের নাম দিলাম HSL কুড়িগ্রাম 302। আর এখানে আপনার টাইপ দেব হচ্ছে গিয়ে UTF-8 জেনারেল CI। এটার কারণ হচ্ছে আমরা ইউনিকোড ইউজ করব, এখানে বাংলাও ইউজ হইতে পারে, এজন্য হচ্ছে কি আমার এই অপশনটা সিলেক্ট করা, UTF-8 জেনারেল CI। দেন আমি যখন এই ক্রিয়েট বাটনে চাপবো আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। খেয়াল করেন আমার এই যে HSL কুড়িগ্রাম 302 ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এটুকুই কাজ ছিল আমার, আর কোনো কাজ নেই। আর জ্যাম্প যে সার্ভারটা আছে আমার এই লোকাল পিসির যে সার্ভারটা, জ্যাম্প ইনস্টল করার সময় আমি কোনো ধরনের ইউজার আইডি দেইনি, কোনো ধরনের পাসওয়ার্ড দেইনি। তার মানে আমার এই ডাটাবেজের ইউজার আইডি হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ফাঁকা, আর কিছুই না। তাহলে আমি প্রসিডিউরগুলো এখানে কমপ্লিট করি। আমার ডাটাবেজ নেম দিলাম, ইউজার নেম দিব হচ্ছে আপনার রুট, পাসওয়ার্ড নাই, আর হচ্ছে গিয়ে ডাটাবেজ হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। এখানে দেখেন এই যে লোকাল হোস্ট, তারপর হচ্ছে টেবিল প্রিফিক্স হচ্ছে WP। জি বলেন। সেক্ষেত্রে আপনি আচ্ছা, এটা ইনস্টল করার সময় আপনি কি ইনস্টল করছেন? ওখানে জ্যাম্প ইনস্টল করার সময় পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। আমি যখন এই জ্যাম্পটা ইনস্টল করছি, এই যে দেখেন জ্যাম্প আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করার পরে জ্যাম্পটা যখন ইনস্টল করছি, জ্যাম্প ইনস্টল করার সময় আমি কোনো ধরনের পাসওয়ার্ড দিইনি, এজন্য আমার পাসওয়ার্ড ফাঁকা। আর যেহেতু কোনো ইউজার নেম দিইনি, এই জন্য আমার ইউজার নেম হচ্ছে গিয়ে রুট। কেমন? এটা তো হচ্ছে আমাদের লোকালে, কিন্তু আমাদের যে সার্ভার আছে লাইভ সার্ভারে যখন আমরা করব সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে। আচ্ছা, এরপর আমি এটাকে সাবমিট করে দিলাম।
আমার ইনস্টল শুরু হয়ে গেছে। কেমন, এই যে আমি এখানে যখনই রান্দা ইনস্টলেশন দিব, দেখবেন যে আমার এই ডাটাবেজে নির্দিষ্ট কিছু টেবিল তৈরি হয়ে গেছে। যেমন আমার সাইট টাইটেল দিলাম, সাইট টাইটেল কি দিতে পারি, সাইট টাইটেল দিলাম হচ্ছে কি আপনার ডিজিটাল ওয়ার্ল্ড। ইউজার নেম হচ্ছে কি আপনার, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের, এই ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের। কেমন, আর পাসওয়ার্ড দিয়ে দিলাম আমার মতো করে। আরে হাইট, আচ্ছা দেখে ফেলছেন তো আপনারা, না সমস্যা নেই। পাসওয়ার্ডটা উইক দেখাচ্ছে, তারপর আমি এটাকে কনফার্ম করে দিলাম। আমি একটা জিমেইল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে ইনস্টল দ্য ওয়ার্ডপ্রেস। এখন হচ্ছে কি এটা যখনই ইনস্টল হয়ে যাবে, এটা আমার ড্যাশবোর্ডে চলে যাবে, অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবে আমার। তখন দেখা যাবে যে আমার এখানে এই কুড়িগ্রাম HSL কুড়িগ্রাম 302 এর এগেনস্টে, এই ডাটাবেজের এগেনস্টে অনেকগুলো টেবিল তৈরি হয়ে গেছে অটোমেটিক। আমার ইনস্টলেশন হচ্ছে, ইনস্টল কমপ্লিট। এখন আমি লগ ইন করি। এই হলো আমার লোকাল পিসিতে আমার ইনস্টলেশনের প্রক্রিয়াটা। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের ইউজার ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল 1 থেকে 6 পর্যন্ত। লগ ইন করলাম, আমার অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে আমাকে। আচ্ছা, এখানে তো আমার অ্যাডমিন প্যানেল নিয়ে আসলো। আমি একটু দেখি তো আমার এখানে কি ইয়াটা হয়েছে কিনা, টেবিলগুলো তৈরি হয়েছে কিনা। এই যে দেখেন, HSL কুড়িগ্রাম 302 এর এগেনস্টে কতগুলো টেবিল তৈরি হয়ে গেছে। আমি টেবিল প্রিফিক্স দিছিলাম WP, এখানে WP কমেন্ট মেটা, তারপর হচ্ছে কমেন্টস, লিঙ্ক, অপশন, তারপর হচ্ছে পোস্ট মেটা, পোস্ট, তারপর হচ্ছে কি টার্ম মেটা, টার্মস, টার্ম রিলেশন, তারপর হচ্ছে ট্যাক্সোনমি, ইউজার মেটা, ইউজার্স। এই টেবিলগুলো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস থেকেই তৈরি হয়ে গেছে। কেমন, ওকে। এখন আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু মোটামুটি লোকাল পিসিতে আপনার ইনস্টল করা কমপ্লিট। এখানে এগুলো আসুক, সমস্যা নেই, এগুলোকে আমি ডিসমিস দিয়ে দিই। ওকে, দেখেন আমাদের এখানে কিছু কমন সেটিংস আছে, সিম্পল কিছু সেটিংস আছে। এই সেটিংসগুলো আমরা কমপ্লিট করে ফেলি। যেমন হচ্ছে গিয়ে সেটিংসের জেনারেল সেটিংসে যাই আমি। জেনারেল সেটিংসে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে আপনার একটা স্লোগান, ট্যাগলাইন। আমার সাইট টাইটেল হচ্ছে গিয়ে ডিজিটাল ওয়ার্ল্ড, এটা হচ্ছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এটাকে আমি নাই করে দিলাম, একেবারে ফাঁকা। এখানে যদি আপনি কোনো ট্যাগলাইন দিতে চান দিতে পারেন। আমি দিলাম লেটস গো উইথ অল টুগেদার। তারপর হচ্ছে গিয়ে আপনার URL এভাবেই থাকলো, জিমেল অ্যাড্রেস এখানে দিলাম এনিওয়ান ক্যান রেজিস্টার। তারপর হচ্ছে টাইম জোনটা চেঞ্জ করে দিব আমরা। আমাদের টাইম জোন হচ্ছে গিয়ে এশিয়ার ঢাকা। তা এশিয়া অপশনে যান, এই যে অস্ট্রেলিয়ার যতগুলো শহর আছে সেগুলো আছে, এশিয়ার যেগুলো আছে সেগুলো এখানে আছে। এই যে দেখেন, এই যে ঢাকা, ঢাকা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে টাইম ফরম্যাট আপনার নিজের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। আমি এটা দিলাম, আমরা যেটা ইউজ করি ডে, মান্থ, ইয়ার। তারপর হচ্ছে AM PM যদি আপনি এভাবে ক্যাপিটাল স্মল এগুলো দিতে চান সেটাও দিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো দেন, সমস্যা নেই। আমি এটা দিয়ে রাখলাম, সেভ চেঞ্জ।
এখানে আরেকটা সেটিংস আছে, পারমালিঙ্কস। আমাদের যে ইউআরএলগুলো আসে, এই যে দেখেন এখানে একটা ইউআরএল আসছে, হ্যাঁ, কুড়িগ্রাম ডব্লিউপি অ্যাডমিন অপশন জেনারেল ডট পিএইচপি। কেমন? এটা কিন্তু আপনার ইয়ে থেকে আসছে, ওয়ার্ডপ্রেসের যে ফাইল আছে সেখান থেকে আসছে। কিন্তু এই সেটিংসের আপনার পারমালিঙ্কসে যাই, এই পারমালিঙ্কসটা যাতে আমি যেই পেজে যাই সেই পেজের এক্সটেনশন দিয়ে যাতে আসে, সেটার জন্য আমি পারমালিঙ্কসটা ঠিক করে দিব। এখানে আমি পারমালিঙ্কসে ইয়াটা দেবো হচ্ছে পোস্ট নেম। এই যে দেখেন এখন যেটা আছে কাস্টম স্ট্রাকচার, এরকম হাবিজাবি আসবে আর কি। আপনার এই যে লাইক সার্চের মধ্যে যেরকম আমরা দিই ডাটাবেজে পার্সেন্টেজ দিয়ে, এরকম হাবিজাবি আসবে। আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে এই যে এইভাবে পোস্ট নেম, সিম্পল পোস্ট। আমার পেজের নাম যদি হয় হোম পেজ বা অ্যাবাউট আস, সে এখানে এই যে কুড়িগ্রাম 302 অ্যাবাউট আস দিয়ে আমার ওই পেজটাতে চলে আসবে। তো এটা আমি এখানে পোস্ট নেম সিলেক্ট করে দিলাম, এটাও সেভ চেঞ্জ দিলাম। এই গেল আমার কিন্তু সেটিংসের কাজ শেষ। ওয়ার্ডপ্রেস আপনার লোকাল মেশিনে আমার সেট আপ করা শেষ। কথা বুঝতে পারছেন কিনা? ওয়ার্ডপ্রেস সেট আপ করা যেহেতু শেষ, আমি এর মধ্যে কিছু আরও বেসিক কাজ করে ফেলি। যেমন ধরেন আপনার এই যে এখানে থিম আছে, অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্সে গেলে এই যে থিম অপশন আছে, থিমে গিয়ে দেখবো যে বাই ডিফল্ট একটা থিম অ্যাক্টিভ করা আছে, 2020 এই থিমটা অ্যাক্টিভ করা আছে। আর এই দুইটা থিম আমার এমনিতেই দেয়া আছে। তো এই দুইটা থিম আমার লাগবে না, যেহেতু আমার লাগবে না, শুধু শুধু আমার স্পেস নষ্ট করে তো লাভ নেই, ডিলিট করে দিব। ডিটেলে গিয়ে জাস্ট ডিলিট বাটন চাপলেই ডিলিট হয়ে যাবে। এটাও ডিটেলে যান, ডিলিট বাটন চাপলে এটা ডিলিট হয়ে যাবে। কিন্তু যেটা অ্যাক্টিভ করা আছে সেটা আপনি ডিলিট করতে পারবেন না, অন্য আরেকটা অ্যাক্টিভ করে দেন এটাকে ডিলিট করতে হবে। অন্য আরেকটা অ্যাক্টিভ করার জন্য আমি অ্যাড নিউতে যাই, নিউতে আসার পরে আমার এখানে এটা অ্যাক্টিভ আছে, আর এখানে অনেক ধরনের থিম আছে। আপনি যদি এখান থেকে চান যে কোনো একটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারেন, অথবা এখান থেকে আপনার যদি কোনোটার নাম জানা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ করে, যেমন এই যে ওশিয়ান ডব্লিউপি যদি আমি সার্চ করি, এখানে দেখেন নাম জানা থাকলে চলে আসবে। এগুলো কিন্তু সব ফ্রি থিম। কেমন? এখন আপনারা যদি কেউ প্রিমিয়াম থিম ডাউনলোড করে, মনে করেন প্রিমিয়াম থিম নিয়ে ওইটাকে যদি আপনি এখানে সেট আপ দিতে চান, সেক্ষেত্রে এই যে আপলোড থিম, চুজ ফাইল, সেটাতে আপনি আপনার লোকাল পিসিতেই থাকবে। দেখেন আমি এই থিমটাকে সিলেক্ট করলাম, কেমন? ইনস্টল দিলাম। যদি কারো প্রিমিয়াম থিম নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এটাকে এইভাবে আপলোড দিবেন, অথবা যদি না নেওয়া থাকে তাহলে এখানে সার্চ করবেন ফ্রি থিম নেওয়ার জন্য, থিমের নাম লিখলেই থিমটা চলে আসবে। দেন ওখান থেকে এটাকে ইনস্টল দিয়ে, হ্যাঁ বলেন। এটা হচ্ছে কি আসলে প্রিমিয়াম বলা যায়, কিন্তু পুরোপুরি প্রিমিয়াম না আর কি, ক্র্যাক। আচ্ছা আচ্ছা, ও কি ক্র্যাকটাই নিয়েছেন নাকি ফ্রিটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন? আমি থিমটাকে অ্যাক্টিভ করে দিলাম। ওকে, এই যে আমার থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এর আগের যে থিমটা আছে এই যে 2020, এটা আবার এই পাশে চলে আসছে। এখন এটাকে ডিটেল থিমে গেলাম, দেন এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম।
আমি যদি আপনার এই যে এখান থেকে সাইট ভিজিটে যাই, এই যে ডিজিটাল ওয়ার্ল্ড, এখান থেকে যদি আমি সাইট ভিজিটে যাই, দেখেন আমার থিমটা তো অ্যাক্টিভ আছে। এই যে দেখেন কি ব্যাপার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এই মেনুতে কিছু অ্যাড করতে হবে, এগুলো দিলেই চলে আসবে সব কিছু। আচ্ছা, তো আমার থিমটা এরকম দেখা যাচ্ছে এখানে, কেমন? এটা হচ্ছে আমার হোম পেজ। এরপর আরও কিছু জিনিস আছে এখানে, যদি আমরা কোনো প্লাগইন ইউজ করতে চাই তাহলে এই যে এই প্লাগইনসে যাব। প্লাগইনসে দেখেন অনেকগুলো প্লাগইন এখানে আছে, অলরেডি কিছু বাই ডিফল্ট প্লাগইন ইনস্টল করা আছে। এই থিমটাও কিন্তু আমাকে কিছু নোটিশ দিচ্ছে এখানে কিছু জিনিস ইনস্টল করার জন্য। কী কী দিচ্ছে এখানে? প্লাগইনস হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট ফ্রম 7, তারপর হচ্ছে ইকমার্স প্লাগইন, ওয়াইআইটিএইচ ইকমার্স। আচ্ছা, এই যে এই প্লাগইনগুলো সে আমাকে ইনস্টল করার জন্য আমাকে দিচ্ছে আর কি, সাজেশন দিচ্ছে। তার মানে হচ্ছে যে আপনার আমি যে থিমটা ইনস্টল করছি এখানে, এই থিম রিলেটেড প্লাগইন হচ্ছে এগুলো, কেমন? এখানে কিছু প্লাগইন বাই ডিফল্ট ইনস্টল করাই আছে। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন বা অ্যাক্টিভ করে নিতে পারেন বা ডিলিটও করে দিতে পারেন যদি না দরকার হয়। আর নতুন করে আপনার প্লাগইন ইনস্টল করতে হলে আপনি এখানে যান, অ্যাড নিউ, ওই থিমটা যেভাবে ইনস্টল করছি এখানে সেম একইভাবে আপনি এটাকে ইনস্টল করে নিতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? তো এখানে যদি আমি প্লাগইনের নাম লিখে আমি সার্চ করি, ধরেন আমি এলিমেন্টর এখান থেকে নিলাম, কেমন? সার্চ করলাম, এলিমেন্টর এখানে পেয়ে যাব। এলিমেন্টর হচ্ছে কি আপনার পেজ বিল্ডার একটা প্লাগইন, কেমন? আপনার পেজের ডিজাইন করার জন্য এই প্লাগইনটা ইউজ করি আমরা। তো এটার আপনার ফ্রি ভার্সনও আছে, ক্র্যাকও আছে, প্রো ভার্সনও আছে। আমি ক্র্যাক ভার্সনটা এখানে আপলোড দিয়ে নিই। এটা ইনস্টল দিলাম এখান থেকে। তো আমার প্লাগইন ইনস্টল হয়ে গেছে, কেমন? এখান থেকে আমি অ্যাক্টিভ করে দিব এটাকে। অ্যাক্টিভ, আমার প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আপনাদের জি ভুলে গেছিলাম, এই যে এলিমেন্টরটা আগে ইনস্টল করে তারপর ওটা দিতে হয়। কারণ এটা ইনস্টল না করলে ওইটা কাজ করবে না। আচ্ছা, এখান থেকে আমার এলিমেন্টরটা ইনস্টল হচ্ছে। এলিমেন্টরটা আগে ইনস্টল দিতে হবে, কেমন? তারপর হচ্ছে এলিমেন্টর প্রোটা নিতে হবে আপনার। আমার কি কি সার্ভিস ছিল? সার্ভিস ছিল হচ্ছে গিয়ে আপনার ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, তারপর হচ্ছে গিয়ে কাস্টমাইজেশন, থিম ইনস্টলেশন, প্লাগইন ইনস্টলেশন, এগুলো ডব্লিউপি ইনস্টলেশন অ্যান্ড সেট আপ। তা আমাদের ইনস্টল করা, সেট আপ করা এগুলো হয়ে গেছে। তার মানে আমরা এখন বলতে পারি যে এখানে যে 7টা ক্যাটাগরি আছে, 7টা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরির কাজ আমরা অলরেডি শিখে গেছি, কেমন? এই সেট আপ করা, ইনস্টল করার কাজই কিন্তু অনেক পাওয়া যায় যদি আপনি লেগে থাকেন কন্টিনিউয়াসলি। এই যে ডব্লিউপি ইনস্টলেশন অ্যান্ড সেট আপ, এইটুকের কাজ আমরা এই পর্যন্ত শিখছি।
এরপর আমরা শিখবো হচ্ছে কি আপনার ল্যান্ডিং পেজ তৈরি করা, তারপর হচ্ছে গিয়ে বাগ ফিক্সিং করা, এগুলো শিখবো। কেমন? এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। আচ্ছা, এটার ইয়াটা একটু অন্যরকম, সমস্যা নেই। তো আমরা শুরুতেই আমাদের এই যে এখানে সাবডোমেইন আছে, সাবডোমেইনে গিয়ে একটা সাবডোমেইন ক্রিয়েট করে ফেলি। এই যে ডোমেইনস, এই যে সাবডোমেইন, এখানে এসে ওনার মেইন ডোমেইনে তো অবশ্যই কিছু না কিছু আছে, এই জন্য আমরা সাবডোমেইনে আসবো। আপনার সাবডোমেইনের নাম কি দিতে পারি? সাবডোমেইনের নাম এটাই দিই, ডিজিটাল ওয়ার্ল্ড। কেমন? এখানে সাবডোমেইনটা এরকম হবে, জি হ্যাঁ, সেটাও দেওয়া যায়। আপনাদের ব্যাচের নাম HSL কুড়িগ্রাম 302। কেমন? এই হচ্ছে আপনার সাবডোমেইন। এখানে সাবডোমেইনটা আসবে এরকমভাবে, HSL কুড়িগ্রাম 302 ডট sakhawaatmoon.com, এভাবে আসবে। কেমন? তা আমি যদি এটাকে ক্রিয়েট দেই, তাহলে দেখেন আমার সাবডোমেইনটা আসছে কিভাবে। সাবডোমেইনের নামটা কিভাবে আসছে, এই যে HSL, তারপর হচ্ছে কি আপনার স্ল্যাশ হচ্ছে কুড়িগ্রাম, না এটা হচ্ছে কুড়িগ্রাম হচ্ছে 302 ডট তার মেইন ডোমেইনটা। কেমন? এই হচ্ছে আমার সাবডোমেইন। আমি যদি সি প্যানেলে যাই, সরি ইয়েতে ফাইল ম্যানেজারে যাই, দেখেন এখান থেকে এই যে ফাইলসে গেলাম, ফাইলস থেকে ফাইল ম্যানেজারে গেলাম। এখানে ফাইল ম্যানেজারে গেলে দেখবো যে এই নামে আমাদের এই ব্যাচের নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখানে। কেমন? আমি কিন্তু মেইন ডোমেইনে যদি করতাম তাহলে অবশ্যই এই পাবলিক HTML এর মধ্যে করতাম, যেহেতু এখন সাবডোমেইনে করতেছি, এই জন্য এই দেখেন পাবলিক HTML এর ভিতরে এই যে HSL কুড়িগ্রাম হচ্ছে গিয়া 302। এখন আমি এটার ভিতরে যদি ঢুকলাম, এখানে কিন্তু কিছু নাই। কেমন? আমি এখানে আপনার আপলোড দিব, ওই যে ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস ফাইলটা আছে, সেটাকে আমি আপলোড দিব। এখানে সিলেক্ট ফাইল, ডাউনলোড ফোল্ডারে গেলাম, এই যে পাথটা দেখাই দিলেই আপনার এটা ডাউনলোড হয়ে এখানে চলে আসবে। ফাইলটা আপলোড হোক। 100% হয়ে গেছে। এখান থেকে আমি ফাইলটাতে যাই, ফোল্ডারটাতে, এখন রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট, এর ভিতরেই আছে, আমি এটাকে এক্সট্রাক্ট শেয়ার দিই। আমার এখানে এই ফোল্ডারের ভিতরে এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন দেখেন এটা কিন্তু আপনার এই যে কুড়িগ্রাম যে ফোল্ডারটা আছে 303 আপনাদের ব্যাচের যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে ওয়ার্ডপ্রেস, সেই ফোল্ডারের ভিতরে কিন্তু ফাইলগুলো আছে। কিন্তু আমার ফাইলগুলো হচ্ছে গিয়ে আমি যে ফোল্ডারটাতে রাখবো, এর আগে আমি লোকালে যখন করছি দেখেন জাস্ট হচ্ছে গিয়ে আপনাদের
সবগুলো ফাইল এখানে ছিল, কিন্তু সার্ভারে এসে আমার এই জিনিসটা এরকম হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এই ফাইলগুলোকে আমার সব, আমি এগুলোকে অল সিলেক্ট করি, অল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটাকে মুভ করব। মুভ, কোথায় মুভ করব, এই ওয়ার্ডপ্রেস এটা থেকে এই কুড়িগ্রাম ফোল্ডারের মধ্যে, এই যে মুভ হয়ে গেছে। ব্যাকে যাই, দেখেন এখানে চলে আসছে। এখন আমি এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস যেই ফোল্ডারটা আছে এইটা, আর হচ্ছে যেহেতু এটা লাইভ সার্ভারে আছে, স্পেস নষ্ট করে কোনো ফায়দা নাই, স্পেস নষ্ট করার কোনো দরকারও নেই। আমরা ওইটা আর হচ্ছে গিয়ে আরেকটা জিপ ফাইল আছে আমাদের, এই যে এটা আর হচ্ছে গিয়ে আপনার যে এমটি ফোল্ডারের, আচ্ছা দাঁড়ান, এটা এমটি কিনা সেটা দেখতে হবে আগে, এটাকে আগে ডিলিট করি। এটাকে ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে কি আপনার এখান থেকে তো বের করে ফেলছি, এটাকে ডিলিট করে দিই, এটার কোনো দরকার নেই, শুধু শুধু স্পেস খাপায় তো লাভ নেই। আচ্ছা, এই গেল আমার, এটা কিন্তু এখানে চলে আসছে, শেষ আমার ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ফাইলটা রাখা কমপ্লিট। এখন আমি আমার সাবডোমেনে যাই, এখানে আসি, আমি দিব সাবডোমেনের নাম দিয়েছিলাম কি HSL কুড়িগ্রাম -302 ডট হচ্ছে আমার ডোমেনের নাম, ডোমেনের নাম হচ্ছে এটা। তাহলে সাবডোমেনটা আমরা এখানে দেখেন, এই যে ফোল্ডারের নাম ছিল হচ্ছে কি আপনার HSL কুড়িগ্রাম 302, তারপর হচ্ছে ডট দিয়ে আপনার ডোমেনের নাম দেব। একটু খেয়াল করেন, এই হচ্ছে আমার সাবডোমেনের নাম, এই সাবডোমেনের ভিতরেই কিন্তু আমার ফোল্ডারটা আছে। এখন আমি যদি এটাকে এন্টার চাপি, তাহলে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশনের যে অপশনটা আছে সেটা আসবে। হ্যাঁ, আমার ইনস্টলেশনের অপশন চলে আসে। জাস্ট আমি লোকালে যেভাবে ইনস্টল করছি এখানেও সেম তেমনিতে ইনস্টল করব। এখানে একটু পার্থক্য আছে, আমার ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে সাবডোমেনের মধ্যে গিয়ে, কেমন? আচ্ছা, আমি আবার সি প্যানেলে চলে আসছি। এখান থেকে আমি আবার সি প্যানেলে আসলাম। আচ্ছা, সি প্যানেল থেকে আমি যাব ডাটাবেস অপশনে। এক্সকিউজ মি। এক্সকিউজ মি। ডাটাবেস অপশনে এসে এখানে হচ্ছে কি আপনার ডাটাবেস উইজার্ড, এখানটায় যাবেন। আপনি ডাটাবেস ক্রিয়েট করেন, আমাদের আমাদের ব্যাচের নামেই করি, HSL-KUR-302, কেমন? এই হচ্ছে আমার ডাটাবেস নেম। তারপর হচ্ছে পাসওয়ার্ড আমি 1 থেকে 6 দিই। খুবই উইক একটা পাসওয়ার্ড দেখাচ্ছে। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা পরে দিই, ইউজার নেমটা দিয়ে দিই আগে। এক্সকিউজ মি। ইউজার নেম হচ্ছে আপনার এই যে ওনার যে আছে সেটার অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা আমি জেনারেট দিয়ে দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড জেনারেট দিলাম।
সাখাওয়াত ভাই পাসওয়ার্ডটা আপনার কালেকশনে রাখেন, আপনার এই সাবডোমেনে। এটা যদি কখনো দরকার হয় তখন ইউজ করবেন, অথবা সাবডোমেন সহ ডিলিট করে দিন, সমস্যা নেই। আচ্ছা, ক্রিয়েট ইউজার এই চ্যাটে দিয়ে দিলাম আমি, ওটা রেখে দেন। এখন এখানে দেখেন ইউজার ক্রিয়েট করার সাথে সাথেই আমার এখানে কিছু অপশন আসছে। এখানে দেখেন এই ইউজারটাকে আমি ডাটাবেজের কোন কোন আপনার অপারেশনগুলোর অ্যাক্সেস দিব, আমি অল প্রিভিলেজেস দিয়ে দিলাম। মানে এখানে আপনার সেই ডাটাবেস ক্রিয়েট করতে পারবে, তারপর হচ্ছে গিয়ে আপনার ডিলিট করতে পারবে, ইনসার্ট আপডেট ডিলিট সব ধরনের অপারেশন সে এখানে চালাইতে পারবে। অল প্রিভিলেজেস দিয়ে দিয়ে আমি এখানে নেক্সট স্টেপ দিয়ে দিলাম। কেমন? এই তো হয়ে গেল আমার। রিটার্ন টু হোম যাই, দেখেন ডাটাবেস কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি পিএইচপি মাই অ্যাডমিনে যাই, এটা হচ্ছে গিয়ে আপনার সার্ভার, এই যে লাইভ সার্ভারের ডাটাবেস সার্ভার, এটা পিএইচপি মাই অ্যাডমিন সেম লোকালটার মতোই আসবে এখানে। এই যে লোকাল হোস্টে যেরকম ছিল এরকম সার্ভারেরটাও এরকমই আসবে। দেখেন দেখছেন এরকম চলে আসছে। এই যে দেখেন আমার ডাটাবেজের নাম হচ্ছে এটা, ডাটাবেস দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, ডাটাবেস যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা এই যে এখান থেকে মাইএসকিউএল ডাটাবেস এই অপশনটা থেকে আমরা ইউজার নেম পাসওয়ার্ডগুলো বা ডাটাবেজের যে হোস্ট নেম আছে এগুলো আমরা নিয়ে যাব সেট আপ করার জন্য। দেখেন এই হচ্ছে আমার ডাটাবেজের নাম। লেটস গোতে যাই, আমি আমার ইনস্টলেশনে ফিরে আসলাম। আমার ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমার ডাটাবেজের নাম কি? ডাটাবেজের নাম হচ্ছে সাখাওয়া 1। ঠিক আছে, আন্ডারস্কোর HSL KUR 302, এই হচ্ছে ডাটাবেস নেম। ইউজার নেম হচ্ছে আপনার আন্ডারস্কোর অ্যাডমিন। পাসওয়ার্ড কোথায় যেন দিলাম, এই যেটা। আর হচ্ছে কি আপনার হোস্ট নেম, ঠিক আছে, লোকাল হোস্ট, কারণ হচ্ছে সার্ভারের লোকাল হোস্ট এটা। টেবিল প্রিফিক্স WP, সাবমিট দিলাম। রান দ্য ইনস্টলেশন, এখানে আমি সাইট টাইটেল দিলাম, সাইট টাইটেল এটাও দিই ডিজিটাল ওয়ার্ল্ডেই। ইউজার নেম হচ্ছে গিয়ে আপনার অ্যাডমিন, এটার পাসওয়ার্ড আমি হাইড করে দিলাম, এটা দিয়ে দিলাম। কেমন? এটাকে আমি কনফার্ম। ইমেল অ্যাড্রেস সরি টু ভুল। ওকে, ইনস্টলেশন প্রোগ্রেসে দিলাম। দেন হচ্ছে কি আপনার লগ ইন, এটা নেভার অ্যাডমিন। এই তো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। এরপর সেম আমি যেভাবে হচ্ছে গিয়ে থিম ইনস্টল করছি, তারপর হচ্ছে প্লাগইনগুলো এখানে ইনস্টল করছি লোকালে, আপনি লাইভ সার্ভারেও সেম এই কাজগুলো একইভাবে করতে পারবেন। এখানে আর কোনো পার্থক্য নাই। পার্থক্যটাই হচ্ছে শুধুমাত্র আপনার ডাটাবেস ক্রিয়েট করাটা, তারপরে এখানে সি প্যানেলে কোথায় আপনি সাবডোমেন ক্রিয়েট করে দিবেন। আর যদি আপনি সরাসরি মেইন ডোমেনে দিতে চান তাহলে আপনি ফাইল ম্যানেজারে গিয়ে public.html যে public_html যে ফাইলটা আছে সেখানে দিবেন। এই যে এই ফোল্ডারটা, এখানে কোনো সাবডোমেন থাকবে না। কেমন? এই যে এখানে দিয়ে দিতে পারবেন সরাসরি। তো যাই হোক, এখানে উনি অনেকগুলো ফাইল রাখছে, এখানে কাজও করতেছে, ওয়ার্ডপ্রেসেরই দেখা যাচ্ছে।
আমরা দিছি হচ্ছে গিয়ে আপনার কুড়িগ্রাম এটার ভিতরে। কেমন? এখন বাদ বাকি যে কাজগুলো আছে এগুলো সব আগের মতোই, লোকালে যেভাবে করছি আমরা সেভাবেই। আমি 50টা বাগ, 50টা বাগের মধ্যে সবচাইতে কমন বাগটা হচ্ছে গিয়ে আপনার ইন্টারনাল সার্ভার ইরোর। কেমন? ইন্টারনাল সার্ভার ইরোর এটা কি কারণে হয়? এটা হচ্ছে গিয়ে আপনার আননোন একটা কারণ, যেটার কোনো নির্দিষ্ট কোনো মেসেজ নাই, নির্দিষ্ট কোনো ইয়া নেই। আননোন কারণটা হচ্ছে এইরকম যে আপনার ইন্টারনাল সার্ভার ইরোর হয় সাধারণত যদি আপনার এই আমাদের যে লাইভ সার্ভার আছে, বা আমি লোকালি একটু দেখাই আপনাদেরকে। এই যে htdocs ইন্টারনাল সার্ভার ইরোরটা মূলত এই কারণে হয়। htdocs-এ আমি গেলাম, যাওয়ার পরে এই যে htaccess যে ফোল্ডারটা আছে আমার এই ওয়ার্ডপ্রেস ফাইলের ভিতরে, htaccess যে ফোল্ডারটা আছে এটাকে আমার রিনেম করতে হবে যদি আমার ইন্টারনাল সার্ভার ইরোর হয়। ইন্টারনাল সার্ভার ইরোর বিভিন্ন কারণে হইতে পারে। এক নাম্বারটা হচ্ছে সলভ করার প্রথম ওয়েটাই হচ্ছে এটা, htaccess এটাকে আমি রিনেম করে আন্ডারস্কোর ওল্ড এটা দিয়ে দিব। যদি আপনার প্রিভিয়াস কোনো ভার্সন এখানে, আমি যদি আপনার প্রিভিয়াস ভার্সন ইয়া করে থাকি আর কি, এখানে ব্যবহার করে থাকি, তাহলে আমি যদি এটাকে ইয়েস দিয়ে দেই, দেন আমার যদি ইন্টারনাল সার্ভার ইরোর থাকে তাহলে সেই ইরোরটা আপনার আর থাকবে না। কেমন? আমার সাইটটা চলতে থাকবে। এই একটা কারণে হইতে পারে। আরেকটা কারণ হচ্ছে কি আপনার ইন্টারনাল সার্ভার ইরোর, যে পিএইচপির যে ফাইল সাইজ আছে, এই ফাইল সাইজের কারণে আপনার দুই ধরনের ইরোর দিতে পারে। একটা হচ্ছে ইন্টারনাল সার্ভার ইরোর, শুরুতেই আপনার সাইটটাই লোড হবে না। আর আরেকটা প্রবলেম হচ্ছে আপনার যে কোনো ফাইল বা আপনি থিম, তারপর হচ্ছে প্লাগইন আপলোড করতে গেলে আপনাকে ফাইল সাইজ এক্সিস্ট দেখাবে, মানে হচ্ছে গিয়ে আপনার ফাইল লিমিট, যে আপনি যে ফাইলটা আপলোড দিচ্ছেন সেটা আপনার সাইজটা অনেক বেশি। কেমন? যেমন ধরেন আমি যদি এই যে আমার এটা তো লোকাল সার্ভার, তাই না? লোকাল সার্ভারে আমি হচ্ছে গিয়ে আপনার একটা প্লাগইন ইনস্টল করতে যাই। যদি খুব বড় সাইজের প্লাগইন হয় তাহলে সে আমাকে আপনার ফাইল লিমিট দেখাবে, ফাইল আপলোডের ফাইল সাইজের যে একটা ইরোর আছে সেটা দেখাবে, অথবা ইন্টারনাল সার্ভার ইরোর আসবে। এই ইরোরগুলো আমরা কিভাবে ফিক্স করতে পারি? এই ইরোরগুলো আমরা দুইভাবে ফিক্স করতে পারি। একটা হচ্ছে যদি লোকাল সার্ভার হয়, এক্সকিউজ মি, লোকালের মধ্যে আমি নতুন একটা ফাইল নিব। আমি টেক্সট ফাইল নিই, ফাইলের নাম দিব হচ্ছে কি আপনার php.ini। কেমন? ওকে, এখন এটাকে আমি এডিট করে এখানে লিখবো হচ্ছে কি আপনার ফাইল সাইজ, ফাইল আন্ডারস্কোর লিমিট ইকুয়াল টু, আমি সর্বোচ্চ একটা লিমিট দিয়ে দিই আপনার 256 মেগাবাইট। কেমন? এটা দিয়ে এই যে সেমিকোলন দিব, এখানে সেমিকোলন দিয়ে এটাকে সেভ করে দিব। দ্যাটস ইট, এটুকুই, আর কিছু না। কেমন? তাহলে আমার ওই ফাইল আপলোড বা হচ্ছে গিয়ে আপনার ইন্টারনাল সার্ভার ইরোর যদি এই কারণেও হয় তাহলে আমার ইরোরটা থাকবে না। যদি আপনার একেবারে লাইভ সার্ভারে হয় এই প্রবলেমগুলো, লাইভ সার্ভারে হইতে পারে না, লাইভ সার্ভারে আরও অনেক ধরনের প্রবলেম হইতে পারে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা প্রবলেম হইতে পারে ওয়ার্ডপ্রেসে যে পিএইচপি ভার্সন ম্যাচ করে নেই। কেমন? এটা হচ্ছে কি আপনার প্রথমত আসে যদি পিএইচপি ভার্সন ম্যাচ না করে। একজনের একটা সাইট আছে, সে হচ্ছে লোকালে এতদিন চালাইছে, এখন সে লাইভ সার্ভারে উঠাইছে, তার লাইভ সার্ভারে আপডেট ভার্সন দেওয়া আছে, পিএইচপি ভার্সন ধরেন আপনার 7.2 বা 7.3 এটা দেওয়া আছে, কিন্তু তার লোকালে ছিল 7.1 বা 7.2, মানে ব্যাকডেটেড ইয়াটা ছিল, আর ভার্সনটা ছিল। এখন এখানে এসে ম্যাচ করতেছে না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এখানে দেখেন
পিএইচপি ভার্সন একটা অপশন আছে, এই যে সিলেক্ট পিএইচপি ভার্সন, এই অপশনে যাবেন। এখান থেকে দেখেন আমার এখানে নেটিভ হচ্ছে কারেন্ট দেওয়া আছে 7.2। এখন আমার আপডেট ভার্সন কিন্তু পিএইচপি 7.4 আছে। কেমন, এই যে দেখেন 7.4। এখন আমি যদি চাই যে না আমার ভার্সনের প্রবলেম, যদি আমাকে পিএইচপি ভার্সন ম্যাচ না করে, আমাকে যদি বলে যে তোমার ওল্ডার ভার্সন আছে আপডেট ভার্সন দাও, তখন আমার কি করতে হবে, এখানে এসে আপডেট ভার্সনটা সিলেক্ট করে দিয়ে এটাকে আমার দিতে হবে এই যে সেট এস কারেন্ট। সেট এস কারেন্টে যখন আমি সিলেক্ট করে দিব তখনই আমার পিএইচপি ভার্সনটা আপডেট হয়ে যাবে। তখন আর আমার ওই ভার্সনের যে প্রবলেমটা আছে, যে ইরোরটা আছে, সেটা থাকবে না। কেমন, এই গেল একটা ভার্সন প্রবলেম। আরেকটা হচ্ছে কি আপনার এই ফাইল লিমিটের যে কাজটা আমি করলাম লোকালে, আচ্ছা আমার ওকে সমস্যা নেই, সে বলতেছে যে আমি এটাকে সেভ দিই, আমি এটাকে সেভ দিচ্ছি না, কারেন্ট ভার্সন হচ্ছে কি 7.2 আছে, থাক। এখানে দেখেন আমাদের যে অপশনগুলো আছে, ফাইল লিমিটের কিছু অপশন এখানে আসার কথা, আসতেছে না কেন? পিএইচপি ভার্সন, আচ্ছা এখানে দেখেন আপনার এই যে সফটওয়্যার যে অপশনটা আছে, এখানে এসে এই যে সিলেক্ট পিএইচপি ভার্সন, আমি যদি চাই ভার্সন চেঞ্জ করে দিতে, আপডেট ভার্সন দেওয়ার জন্য দিতে পারবো। এখানে দেখেন কিছু জিনিস আছে, যেমন হচ্ছে কি আমাদের ফাইল আপলোডের যে বিষয়টা, আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ, এটা দেওয়া থাকে বাই ডিফল্ট 2 MB, 2 মেগাবাইট। কেমন, এখন আপনি আপনার সাইডে গিয়ে 2 মেগাবাইটের উপরে কোনো ইমেজ আপলোড করতে পারেন না, তারপর হচ্ছে উকমার্স প্লাগইন আপলোড করতে পারেন না, ইনস্টল করতে পারেন না, তারপর হচ্ছে এলিমেন্টর প্রো দিতে পারেন না, অন্য যে কোনো থিমই আপনি দিতে চান না কেন সেটা দিতে পারেন না। কারণ হচ্ছে কি আপনার এখানে বাই ডিফল্ট দেওয়া থাকে 2 মেগাবাইট। আপনি যদি ওই ধরনের ইরোর দেয় যে ফাইল আপলোডের যে ম্যাক্সিমাম ফাইল আপলোডের সাইজ, ওই ইরোরটা যদি দেয়, তাহলে অবশ্যই এখানে এসে আপনার এটাকে আমি ম্যাক্স সাইজ করে দিলাম। ম্যাক্স সাইজ আমি 512 মেগাবাইট দিয়ে দিলাম। তারপরে পোস্ট ম্যাক্স সাইজ হচ্ছে গিয়ে আপনার দেওয়া থাকে 64, এটাও দেওয়া থাকে হচ্ছে গিয়ে 2 MB। আপনার এখানে আপনি সবগুলোই বাই ডিফল্ট 2 MB দেওয়া থাকে লিমিট। কথা বুঝতে পারছেন কিনা? আমি 32 বিট দিয়ে 32 MB দিয়েছি, মেমোরি লিমিট থাকে আপনার এখানে 64। আপনি এটাকেও চেঞ্জ করে দিতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? এগুলো চেঞ্জ করে দিলে জাস্ট হচ্ছে গিয়ে আপনার অটো সেভ হয়ে যাবে। কেমন, এসব বিষয়গুলো। আর এই পিএইচপি ভার্সনটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই এখানে এসে ভার্সন চেঞ্জ করে দিয়ে সেট এস কারেন্ট দিতে হবে এটাকে। কেমন, এই যে সেট এস কারেন্ট দিয়ে দিলে আপনার ভার্সন চেঞ্জ হয়ে যাবে। দেন এগুলো হচ্ছে কি আপনার ইন্টারনাল সার্ভার ইররের কারণে এই কারণগুলোতে হয়। তারপর হচ্ছে কি আপনার ফাইল লিমিটের প্রবলেমগুলো এই কারণেই হয়। কথা বুঝতে পারছেন? জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই প্রবলেমগুলো আসলে এই কারণে হয়। কথা বুঝতে পারছেন কিনা? আমার এখানে টোটাল 40 থেকে 50টার কথা বললাম না, টোটাল 50টা ইরোরের মধ্যে আমি আপনাদের টোটাল কয়টা দেখাইলাম? 1টা 2টা 3টা 4টা ইরোর দেখাইলাম। তো আমরা যদি আপনার এখানে ফিক্সড এই 50টা ইরোরের কাজ আমরা জানি। জি, সবচেয়ে বেশি ইরোর হয় হচ্ছে গিয়ে আপনার এই যে ফাইল আপলোড, আর হচ্ছে গিয়ে আপনার একটু আগে যেটা দেখাইলাম পিএইচপি ভার্সনে ম্যাচ করে না এটা। আর হচ্ছে গিয়ে আপনার ইন্টারনাল সার্ভার ইরোরটাও আসে, এটা কমন ইরোর। ইন্টারনাল সার্ভার ইরোর যেটা, ওইটাও কমন ইরোর, ওইটাও আসে বেশি।
এই দেখেন বাগ ফিক্সিংয়ের উপরে যত আছে, দেখেন টপ রেটেড সেলার, এদের কাজ দেখেন আপনারা, 800-900-র উপরে হচ্ছে কি আপনার রিভিউ, ঠিক আছে, 1000-এর উপরে রিভিউ, সব হচ্ছে বাগ ফিক্সিংয়ের গিগ, সবগুলো গিগ বাগ ফিক্সিংয়ের উপরে। কথা বুঝতে পারছেন কিনা? এই বাগ ফিক্সিংয়ের উপরে গিগ দেন, আপনার মিনিমাম $5 দিয়ে শুরু করেন গিগগুলো, আর হচ্ছে গিয়ে গিগের ইমেজগুলো অ্যাট্রাকটিভ দেন, মানুষের আই ক্যাচিং কালার ইউজ করেন এখানে। আমি বলছিলাম আপনাদের আগামী 7 দিনের মধ্যে 7টা গিগ সবার পাবলিশ করতে হবে। এর মধ্যে আজকে আমি 2টা গিগ পাবলিশ করার মতো ওয়ে আপনাদেরকে দেখাই দিলাম। মিনিমাম 2টা গিগ আপনারা পাবলিশ করতে পারবেন। একটা হচ্ছে গিয়ে আপনার ডব্লিউপি ইনস্টলেশন অ্যান্ড সেট আপ, তারপর হচ্ছে বাগ ফিক্সিং, এই 2টা। নেক্সট দিন আমি আপনাদেরকে এই যে ল্যান্ডিং পেজ একটা করে দেখাবো। আজকে যে ইয়াটা আপলোড দিছি আপনাদের লোকালে, আমি ওটা দিয়ে একটা ল্যান্ডিং পেজ করে দেখাবো। কথা বুঝতে পারছেন কিনা? ফ্রি একটা থিম দিয়ে, ওই থিমটা আমি বাদ দিয়ে একটা ব্লগ সাইটের মতো এক পেজ একটা ল্যান্ডিং পেজ আমি আপনাদের করে দেখাই দেব। দেন আপনারা এটাও করতে পারবেন। একটা ল্যান্ডিং পেজ হয়ে গেলে আপনারা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দেখাইতে পারবেন। একটা ডেমোতে যদি আমি দেখাই দিতে পারি যে আপনার একটা পেজ কীভাবে ডিজাইন করে, তারপর হচ্ছে গিয়ে আপনার ওইখানে মেইল টেল ইয়াগুলো কনফিগার করে দিলে পুরো ওয়েবসাইটই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, পুরো ওয়েবসাইট তৈরি করে আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে যেই পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন, আর্ন করতে পারবেন শুধুমাত্র বাগ ফিক্সিং দিয়ে, এর চাইতে ডাবল ট্রিপল ইনকাম করতে পারবেন শুধুমাত্র বাগ ফিক্সিং দিয়ে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, টোটাল লিস্টটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, দাঁড়ান, একটা কোন ক্লাসে জানি দিয়েছিলাম। শুধু প্রবলেমগুলো উল্লেখ করা আছে, ওগুলো আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন এই লিস্ট অনুযায়ী। এই দেখেন এখানে টোটাল 50টাই লিস্ট করা আছে। এই 50টা বাগ যদি আপনারা ফিক্স করতে পারেন, আল্লাহর রহমতে আশা করি কাজ করে শেষ করতে পারবেন না। এই যে হাউ টু ফিক্স ইন্টারনাল সার্ভার এরর, দিস সাইট ইজ এক্সপ্রেসিং টেকনিক্যাল ডিফিকাল্টিজ, তারপর হচ্ছে গিয়ে আপনার সিনটেক্স এরর ইন ওয়ার্ডপ্রেস। সিনটেক্স এররটা মূলত আপনার একটু পিএইচপিটা জানতে হবে আর কি। পিএইচপির যে সিনটেক্সগুলো আছে এগুলো আমি আপনাদের শিখাই দিব, অনেক সমস্যা নেই। তারপর হচ্ছে গিয়ে ইস্টাবলিশিং ডাটাবেস কানেকশন, এটার প্রবলেম হতে পারে। ডাটাবেস কানেকশনের প্রবলেমগুলো মূলত আপনাদেরকে আমি দেখাইছি, যে এখানে বিশেষ করে ডাটাবেস কানেকশনের প্রবলেমগুলো হয় এই কারণে যে আপনার অন্য জায়গা থেকে, লোকাল থেকে আপনি এটাকে কাজ করে নিয়ে আসলেন, সাপোজ লোকাল থেকে কাজ করে নিয়ে আসলেন, ওখানে আপনার ডাটাবেসটার মধ্যে কোনো আপনার ছিল না, কিন্তু লোকাল ডাটাবেস থেকে যখন আপনি একটা প্র্যাকটিস করে নিয়ে এখানে সার্ভারে নিয়ে উঠানোর সময় ওখানে কিন্তু আপনার ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড থাকে না। কিন্তু লাইভ সার্ভারে কিন্তু আমরা যখন কাজ করি এখানে কিন্তু আমাদের কি ইউজার নেম পাসওয়ার্ড থাকে। দেখেন আমার এই যে ডাটাবেসগুলো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, কই গেল নিচে, এই যে এখানে দেখেন যেই ডাটাবেসগুলো আছে, এই যে মিৎসুবিশি শপ ওয়েব, এখানে আমার 2টা ডাটাবেস আছে। প্রত্যেকটা ডাটাবেসের কিন্তু আপনার ইউজার আছে, তারপর হচ্ছে গিয়া পাসওয়ার্ড আছে, সব কিছুই আছে। তো মূলত ওইখানে যখন ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করে না, ডাটাবেসের সাথে এগুলো ম্যাচ করে না, তখন হচ্ছে কি আপনার এই কানেকশন ইস্টাবলিশমেন্ট প্রবলেম হয়। এখানে এসে আপনি নতুন করে ডাটাবেসের আপনি ওখানে যাই কাজ করেন না কেন, এই যেমন এখান থেকে আমি যদি আমার এই লোকাল হোস্ট থেকে এই ডাটাবেসটাকে আমি এখানে পোস্ট কিছু স্যাম্পল ডামি পোস্ট আমি করি, এখানে ডামি পোস্টগুলো কিন্তু আমার ডাটাবেসে থাকবে, কেমন? তো এটাকে যদি আমি এখান থেকে ইম্পোর্ট করে নিই, সিম্পল আমি ইম্পোর্ট করে নিলাম, এই ডাটাবেসের কিন্তু কোনো ধরনের কোনো ইউজার নেম পাসওয়ার্ড নাই।
আমার এখানে কিন্তু আসলে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তখন আমাদের এই যে জিনিসগুলো যদি আমি খেয়াল না করি, ইউজার নেম পাসওয়ার্ড যদি না দিই, আইসা আমি সরাসরি এখানে দেখলাম, তো আমি এখানে আইসা ওই ইম্পোর্ট করা শুরু করে দিলাম। কোথায় ইম্পোর্ট করলাম? এই যে আপনার ডাটাবেজে গিয়ে পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে দিব বাবা, লোকালে তো ইম্পোর্ট করার সিস্টেম আছে, এখানে তো নাই। মানে এখানে আমি করে দিলাম, কিন্তু ডাটাবেস তার কাজ করতেছে না, আমার এটা তো ইরোর দেখাচ্ছে। আসলে মূলত ইরোরটা এই কারণেই দেখায়, আপনি লোকালে কাজ করে আসছেন, ওইটার সাথে এটা ম্যাচ করবে না, স্বাভাবিকভাবে আপনাকে ইরোর দেখাবে। এই যে আপনি এখান থেকে ইম্পোর্ট করতেছেন, ডাটাবেস ইম্পোর্ট করতেছেন, কিন্তু কাজ করবে না। কথা বুঝতে পারছেন কিনা? ডাটাবেসটা আপনি কাজ করলেন, কাজ করে এখান থেকে আপনি এক্সপোর্ট করাইলেন, আর এখানে আইসা যদি আপনি সরাসরি ইম্পোর্ট করাই দেন, ইম্পোর্ট করাই দিলেন, কিন্তু দেখলেন কোনো ধরনের কাজ করলো না, তখনই কিন্তু আপনার মূলত ডাটাবেস কানেকশনের এস্টাবলিশমেন্টের প্রবলেমটা হয়। আপনার এখানে অবশ্যই কাজ করতে হবে, আগে ডাটাবেজের ইউজার পাসওয়ার্ড এগুলো ক্রিয়েট করতে হবে। ডাটাবেজের এই যে মাইএসকিউএল ডাটাবেজ উইজার্ড, এখানে এসে আপনার ডাটাবেজ ইউজার ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে গিয়ে আপনার ডাটাবেজের পাসওয়ার্ড দিতে হবে, ডাটাবেজ নেম দিতে হবে, ওইখানে যেটা আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন সেই রকম নামে দেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আপনি এখানে আসবেন, এসে ডাটাবেসটাকে এখান থেকে ইম্পোর্ট করাবেন। সিম্পল কাজ, আর কিছু না। এই ধরনের ইয়েগুলো যদি আপনারা খেয়াল করে কাজ করতে পারেন, তাহলে আপনার এই ডাটাবেজের ইরোরগুলো আর আসবে না। কানেকশন এস্টাবলিশমেন্টের ইরোরটা মূলত এই কারণেই আসে। তারপর হচ্ছে হোয়াইট স্ক্রিন অফ ডেট, এগুলোর প্রবলেমগুলো দেখাবো। তারপর হচ্ছে গিয়া পোস্ট রিটার্নিং, এগুলো যদি আপনি লিখে সার্চ দেন না, এই যেমন হচ্ছে কি এই যে প্রবলেমটা আছে, আমি এটাকে এখান থেকে কপি করলাম, কপি করে আমি এই গুগলে সার্চ করলাম, দেখেন আমার সলিউশন কিন্তু চলে আসবে এর মধ্যেই। এই দেখেন সলিউশন চলে আসছে, দেখছেন? এই যে একেবারে কিভাবে কি আছে না আছে, আমার সবগুলোর সলিউশন চলে আসছে এখানে। এটা দেখে দেখে আমি সলভ করে দিতে পারবো। কোনো প্রবলেম আছে? এমন কোনো প্রবলেম নাই, মানে হচ্ছে কি আপনার আইটি সেক্টরে এমন কোনো প্রবলেম নাই যেটা আপনি গুগল থেকে সমাধান না পাবেন। আপনারা সবাই যে কোনো প্রবলেম হোক, স্ট্যাক ওভারফ্লো থেকে আপনারা সার্চ করবেন, স্ট্যাক ওভারফ্লো থেকে সলভ করার চেষ্টা করবেন। ওইখানে হিউজ পরিমাণ আপনার প্রবলেমের দেওয়া থাকে, সমাধান দেওয়া থাকে। কথা বুঝতে পারছেন কিনা? এই গেল আমাদের ইরোর লিস্টিংটা। আপনারা এখান থেকে সরাসরি এই যে লিস্টগুলো দিয়ে দিলাম। আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, এখানে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত বাগ কিভাবে ফিক্স করে, এটা আপনাদের হোমওয়ার্ক। কিভাবে ফিক্স করবেন সেটা আমি দেখাও দিলাম। যেমন হচ্ছে কি এই যে এটা দেখেন, এটাকে আপনি ধরেন এখান থেকে ধরে এই যে গুগলে সার্চ করেন সরাসরি, অথবা কপি করেন, আপনি এখান থেকে কপি করে গুগলে গিয়ে সার্চ দেন, আপনার সমাধান চলে আসবে। তো এইভাবে আপনারা 10টা এরর কীভাবে ফিক্স করে, প্রথম 10টা এরর ফিক্স করা শিখবেন। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। কথা বুঝতে পারছেন কিনা? যেহেতু আপনারা এটার উপরে কাজ করতে যাচ্ছেন, এখানে এরর বাগ ফিক্সিংয়ের উপরে আপনি গিগ পাবলিশ করবেন। সো আপনার এই সার্ভিসগুলো কিভাবে দিবেন, আপনার সব কিছু জানতে হবে ভালো করে। কথা বুঝতে পারছেন কিনা? তারা এই যে এই পর্যন্ত এভাবে আসে নাই। এগুলো ছাড়া আরও যে গিগ বাগগুলো আছে, আনএক্সপেক্টেড বাগ, যেগুলো কখনো অনেক সময় মানে অ্যাজ ইউজুয়াল পাওয়া যায় না, সেগুলোর ক্ষেত্রে আপনারা এখানে না পেয়ে অন্য জায়গায় সরাসরি নাও পাইতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটু কষ্ট করতে হবে। সেগুলো কিভাবে করবেন আমি আপনাদের দেখাই দিব। আমি কথা বুঝাইতে পারছি?